গুড ইভিনিং। সাউন্ডটা ক্লিয়ার আসছে? সাউন্ড ক্লিয়ার আসলে আমি ক্লাস শুরু করব। হ্যালো, এক মিনিট দাঁড়াও। সাউন্ড ক্লিয়ার আছে, ওকে। এক মিনিট। ওকে, শুভ সন্ধ্যা। নবদ্বীপ রেজ একাডেমিতে স্বাগত। আমি দেবেন্দ্র স্যার। নতুন একটা ক্লাস নিয়ে আসলাম, যদিও এই ক্লাসটা কিছুদিন আগে হয়তো হয়েছিল। তা অনেকেই রিকোয়েস্ট করেছিল যে কিছু এরর্স, পরীক্ষাতে কিছু এরর্স আছে, সেই এরর্সগুলো নিয়ে আলোচনা। দেখো, তার আগে বলে দিই, দেখো স্কুল সার্ভিসেস সি এবং গ্রুপ ডি প্রায় শূন্যপদ প্রায় ৮,৪০০+ শূন্যপদ ভ্যাকেন্সি। সুতরাং খুব বড় মাত্রার ভ্যাকেন্সি আসছে। তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে সি এবং ডি এই যে দুটো গ্রুপ হবে, 4টে জিনিস পরীক্ষায় থাকবে। সিতে অঙ্ক, ইংরেজি, জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স, প্রত্যেকটা 15 করে। এবং ডি গ্রুপে ইংরেজি থাকছে না, তাই 45 করে। বয়স যেটা সেটা বলা হয়েছে 18 থেকে 40। সুতরাং সুবর্ণ সুযোগ, যারা মনে করছে যে মানে বয়সটা বেড়ে গেছে, চাকরি হলো না এরকম কিছু। এছাড়াও আমি বলবো, যারা কলেজে পড়ছো, ইভেন যারা ফার্স্ট ইয়ারেও পড়ছো, তাদের 18+ বয়স এবং এই পরীক্ষাটা দেয়া তোমাদেরও উচিত, এটা আমি মনে করি। একটা কথা মনে রাখবে যে পরীক্ষার প্রশ্ন কঠিন সোজা সেটা পরের কথা, এবং আমি বলবো যে কঠিন হওয়াটা উচিত, তাহলে কাট অফ মার্ক যেটা সেটা কমবে। আর যদি সোজা হয় তো সকলেই পারবে, সুতরাং কাট অফ মার্ক অনেক বেড়ে যাবে। খুব ভালোভাবে যদি খাটো এবং তোমার হাতে, ভালোই শুনবে, তোমার হাতে যদি মোটামুটি 45 ডেজ, মানে 45টা দিন যদি তোমার হাতে থাকে, অবশ্যই বলা যায় এই টাইমটা হচ্ছে মোর দ্যান এনাফ সি অর ডি গ্রুপ ক্র্যাক করার জন্য। খাটনিটা করতে হবে সম্পূর্ণ সিস্টেমেটিক, সম্পূর্ণ রেজাল্ট ওরিয়েন্টেড তখনই হবে যখন তোমার পড়াটা সম্পূর্ণ স্ট্র্যাটেজি মেনটেন করে হবে। একটা নতুন স্ট্র্যাটেজি তৈরি করতে হবে এবং সেই স্ট্র্যাটেজি অনুযায়ী তোমাকে 45 থেকে 60 দিন খাটতে হবে এবং খাটনিটা চূড়ান্ত, তাহলে অবশ্যই তুমি ক্র্যাক করবে, কোনো অসুবিধা নেই। আজকে যে ক্লাসটা করাচ্ছি সেটা ইংলিশের ওপরে, মেনলি সিজিএল। আমি বারবার বলেছি, আমার এখানে যারা টিউশনস নেয়, আমি সবসময় চেষ্টা করি এবং কাজটাও করি কি, ম্যাথস, ইংলিশ অ্যান্ড জিআই, যেটাকে তোমরা রিজনিং বলো, এই তিনটেকেই আমরা সিজিএল অ্যান্ড ব্যাংকিং, সিজিএল অ্যান্ড ব্যাংকিং মানে ব্যাংকের সিলেবাস অনুযায়ী করায় এবং তাদের প্যাটার্নটা ফলো করি। সিলেবাস একই থাকে, তাহলে সব থেকে কঠিন সিজিএল এবং ব্যাংকের এই তিনটে পেপার। এবার জেনারেল স্টাডিজ পেপার যখন বলা হচ্ছে, তখন আমরা সিভিল সার্ভিস অনুযায়ী করা। শুনতে অনেকটা কঠিন মনে হলেও যেটা বিষয় সেটা হচ্ছে, এইভাবে প্র্যাকটিস করে দেখা গেছে যে যারা অত্যন্ত অ্যাভারেজ রেজাল্ট যাদের, তারাও কিন্তু পরীক্ষা ক্র্যাক করে বেরিয়ে গেছে। সুতরাং প্রেশারটা একটু বেশি নেবে, প্রেশার বেশি নিলে কিছু ক্ষতি নেই, তোমার অগ্রগতি আরও দ্রুত হয়। সে যাক, কথা হবে। তা ক্লাস শুরু করা যাক। আমরা যে 45 দিনের ক্লাস লিমিট রেখেছি, 45 দিন সি এবং ডি গ্রুপের জন্য, সেখানে কিন্তু 120টা ক্লাস পাবো। হ্যাঁ,
120টা লাইভ ক্লাস পাবো, সেটা অফলাইন আর অনলাইন। এছাড়াও যেটা বলার যে প্রায় 60 আমরা রেকর্ডেড ভিডিও ক্লাস পাবো, তাহলে মোটামুটি ধরো 180 ক্লাস হচ্ছে। এই 180টা ক্লাসে আমি বলবো এই 180টা ক্লাস যে খুব ভালোভাবে করবে তার কিন্তু সি অর ডি গ্রুপ ক্লিয়ার করার সম্পূর্ণ সম্ভাবনা, এবং সে অবশ্যই 8000-এর মধ্যেই থাকবে। 8000-এর মধ্যে থাকা মানে তোমার চাকরিটা সাইন, তাই তো? ওকে, আমি লিখছি ইউ অ্যান্ড আই উইল বি, ভালো দেখে লিখছি আমি, ইউ অ্যান্ড আই উইল বি পানিশড, উইল বি পানিশড। তাহলে ভুলটা কোথায় আছে? তুমি বললে স্যার ভুল তো নেই। ভুল অবশ্যই আছে, ভুল অবশ্যই আছে। এবার প্রশ্ন হলো ভুলটা কোথায় আছে। বলছে ইউ অ্যান্ড আই উইল বি পানিশড, বিয়ের পরে ভিতরে কোনো অসুবিধা নেই, কিন্তু সমস্যাটা হচ্ছে এই জায়গায়, এই জায়গায় তার যেটা প্রোনাউনের বিন্যাস, প্রোনাউনের বিন্যাস তোমাকে শিখতে হবে। যখন 231, ভালো বুঝছি, তোমাকে যখন আমি বলছি 231 মানে সেকেন্ড পার্সন, থার্ড পার্সন অ্যান্ড ফার্স্ট পার্সন। তাহলে 231 এই ইকুয়েশনটা হচ্ছে কখন? যখন গুড ওয়ার্ক, যখন গুড ওয়ার্ক। তাহলে গুড ওয়ার্ক মানে ভালো কাজ যখন বোঝাবো তখন কিন্তু 231 মানে সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, ফার্স্ট পার্সন। তাহলে এখানে যখন লিখলাম উইল বি পানিশড, তার মানে যে কাজটা করা হয়েছে সে কাজটা নিঃসন্দেহে ভালো না, সে কাজটা ভালো না। তাহলে হিসাব মতো এখানে কি হওয়া উচিত? তাহলে খারাপ কাজ করেছি, এখানে গুড কাজ তো করিনি, তা খারাপ কাজ করলে 123 এটা খারাপ কাজ বা ব্যাড ওয়ার্ক, এটা মনে রাখতে পারো তো? তাহলে গুড ওয়ার্ক হচ্ছে সেকেন্ড পার্সন, থার্ড পার্সন অ্যান্ড ফার্স্ট পার্সন, কিন্তু যখন কাজটা খারাপ হচ্ছে, নট গুড, তখন হচ্ছে 123 মানে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। তাহলে যখন বলা হয়েছে উইল বি পানিশড, উইল বি পানিশড, কাজটা ভালো করলি, তার মানে 123 এই রুলটা হবে। তাহলে এখানে আগে আছে 2, পরে আছে 1, তাহলে হবে না, এটা রিভার্স হবে। তাহলে এখানে 1 হবে, এখানে 2 হবে। তাহলে হবে কি আই অ্যান্ড ইউ, আই অ্যান্ড ইউ লিখে নাও। প্রয়োজন পড়লে লিখে নিতে পারো, হ্যাঁ, লিখে নিলে সুবিধা হবে, ভুলের সম্ভাবনা থাকবে না। আর গ্রামার ক্লাস অত্যন্ত বিচক্ষণতার সাথে করব। এই প্ল্যাটফর্মে যখন করাচ্ছি তখন আমি কিন্তু সেইভাবেই করাচ্ছি, বুঝে নেবে। তাহলে ব্যাড ওয়ার্ক যখন হবে, ব্যাড ওয়ার্ক যখন হবে তখন হবে 1, 2, 3 মানে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, কিন্তু গুড ওয়ার্ক হলে হবে 231 মানে সেকেন্ড পার্সন, থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সন। আশা করি ক্লিয়ার করতে পেরেছি, আশা করি ক্লিয়ার করতে পেরেছি। নেক্সট, খুব ভালোভাবে বুঝবে এবার। দ্বিতীয়টা করাচ্ছি, এবার দ্বিতীয় করাচ্ছি। বলছে আই অ্যান্ড মাই ওয়াইফ, লিখছি আই অ্যান্ড মাই ওয়াইফ, I and my wife were declared the best couple, the best couple. পরে যা লেখা আছে দরকার। তাহলে I and my wife were declared the best couple. বেস্ট আছে, তার আগে বি দিয়েছি, দেওয়া উচিত, ঠিক আছে। অ্যান্ড দিয়ে করেছি, ওয়ার দিয়েছি, তাও ঠিক আছে। তাহলে ভুলটা কোথায়?
যখন বলা হচ্ছে আই অ্যান্ড মাই ওয়াইফ, তখন অটোমেটিক্যালি কাজটা ভালো কাজ হচ্ছে, তাই তো? তার জন্য তো বেস্ট কাপল, এটা বলেছি। তাহলে কিছুক্ষণ আগে যে শিখলাম, যদি ভালো কাজ হয় তাহলে 231, তাহলে 231 হয়, তার মানে সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, ফার্স্ট পার্সন, থার্ড পার্সন নেই, তাহলে কি হবে? সেকেন্ড পার্সন, সরি 231, তাহলে এখানে সেকেন্ড পার্সনটা নেই, তাহলে কি আছে? আই অ্যান্ড মাই ওয়াইফ আছে। তাহলে আই অ্যান্ড মাই ওয়াইফ যখন আছে, কি হবে তাহলে? এখানে সেকেন্ড পার্সনটা নেই, তাহলে থার্ড আছে, থার্ডটাকে আগে নিয়ে নিই, তাই নাকি? কেন 231 করতে হবে? কি করতে হবে? 231। তাহলে আমার তো দুই, মানে যেটা সেকেন্ড পার্সন নেই, তাহলে কেটে দাও, তাহলে 31 মানে থার্ড পার্সন অ্যান্ড ফার্স্ট পার্সন দুটোই রয়েছে। তাহলে এখানে হবে কি? মাই ওয়াইফ অ্যান্ড আই। কি বললাম? মাই ওয়াইফ অ্যান্ড আই, তারপরে যেমনটি আছে তেমনটি বসিয়ে দাও। তাহলে মাই ওয়াইফ অ্যান্ড আই ওয়ার ডিক্লেয়ার্ড বেস্ট কাপল। কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা থাকলে বলবে। অসুবিধা না থাকার, তবু একটা কথা বলা হয় যে যখনই অসুবিধা হবে তখনই অবশ্যই জিজ্ঞাসা করে নেবে, অ্যান্ড অলওয়েজ রেডি টু হেল্প ইউ, দেখো সর্দিটা আমার একটু বেশি লেগে যায়, লেগেও গেছে বেশি। ব্যাপারটা হলো, স্নান করা অবশ্যই একটা নির্দিষ্ট টাইম থাকা উচিত। আজ পর্যন্ত স্নানের টাইমটা অন্তত আমার ঠিক থাকে না, খাওয়া দাওয়ার মতো, এই কারণে। ঠিক আছে, পরে কথা হবে। সিজিএলে এসছে একটা, হ্যাঁ সিজিএলে এসছে, দিচ্ছি। কি? মি অ্যান্ড মাই ওয়াইফ, মি অ্যান্ড মাই ওয়াইফ, me and my wife were at home last night. এটা দিয়েছিল সিজিএল এ 2016। তাহলে এখানে কোনো ভুল ধরা পড়ছে কি? এখানে মনে হচ্ছে কি কোথাও ভুল আছে? দেখো, মি অ্যান্ড মাই ওয়াইফ ওয়ার অ্যাট হোম লাস্ট নাইট, কোনো ভুল ধরা পড়ছে কিনা দেখো। তুমি বলবে স্যার এটা যখন আছে তখন ভালো কাজে, ভালো কথা, ভালো কাজে। তাহলে ভালো কাজের ফর্মুলা কি? সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, ফার্স্ট পার্সন। কিন্তু দেখো, সেকেন্ড পার্সন যখন তুমি বলো ইউ, থার্ড পার্সন হি সি বা নাম, এটা হচ্ছে আই। কিন্তু এখানে কি লিখেছে? কি লিখেছে? এখানে মি ঠুকে রেখেছে, এখানে মি ঠুকে রেখেছে। তাহলে এখানে মি যখন ঠুকে রেখেছে তখন এখানে মিটা হবে না, তাই তো? তাহলে এখানে কি হবে? মিটা না হবে, এখানে যদি থাকতো, যদি ধরো অ্যাকচুয়ালি এখানে মিয়ের বদলে আই, তাই তো? কিন্তু এখানে আইটা নেই, আই থাকলেও যে কারেক্ট হতো তা না। তাহলে সবার আগে আমার আসবে সেকেন্ড পার্সন, তারপরে থার্ড পার্সন, তারপরে আসবে ফার্স্ট পার্সন। তাহলে এটা কি করে করবে বলো? না, ঠিক আছে, এটাকে আগে আনো, এটা কেন চেঞ্জ করার দরকার নেই, তাই তো? মাই ওয়াইফে রাখবে, থার্ড পার্সন চলে গেল, সেকেন্ড পার্সন নেই, ফার্স্ট পার্সন মি ছিল, মাই ওয়াইফ অ্যান্ড আই করে দাও। কি বললাম? মাই ওয়াইফ অ্যান্ড আই ওয়ার অ্যাট হোম লাস্ট নাইট। মাই ওয়াইফ অ্যান্ড আই, তারপরে জাজ দেয় ওয়ার অ্যাট হোম লাস্ট নাইট। কোনো অসুবিধা? খুব ভালোভাবে শিখে নেওয়ার চেষ্টা করবে, খুব ভালোভাবে শিখে নেবে। তারপরেরটা দিচ্ছে,
এইগুলো বিভিন্ন পরীক্ষায় একাধিকবার এসেছে এবং আমি সেগুলো নিয়েই তোমার সাথে আলোচনায় থাকি, যাতে তুমি কোনো সময় অন্তত মিসগাইড না হও আমার থেকে, মানে আমার দ্বারা যাতে মিসগাইড না হয় সেদিকে আমি সবসময় চেষ্টা করি। ওকে, পরেরটা নিচ্ছি, এটাও সিজিএলে দিয়েছিল, খুব ভালো হয়ে যায়। আমি এইগুলোকে স্ল্যাশ দিয়ে করছি না, হ্যাঁ স্ল্যাশ দিয়ে করছি না এই কারণেই যে যেহেতু এক্সপ্লেন করতে হচ্ছে তাই জন্য স্ল্যাশ দিচ্ছি না। আর তোমার কিন্তু যখন তুমি পরীক্ষা দাও এমসিকিউ, তখন বলা হয় ভুলটা কোথায় আছে, ভুলটা সংশোধনের কথা বলা হয় না, কিন্তু আমি সংশোধন করে দিই নিখুঁত গ্রামারের স্বার্থে। পরে both of them are not going there, খুব সুন্দর। both of them are not going there. both of them are not going there. এবার প্রশ্ন হলো এখানে কি কোথাও ভুল আছে? দেখো তুমি বলবে স্যার both of them are not going there, দেখে মনে হচ্ছে ভুলটি নেই, কিন্তু ব্যাকরণগত বিন্যাসে এটা ভুল। এবার প্রশ্ন হচ্ছে ভুলটা কোথায়? দেখো নট আছে, তাহলে বোথ অফ দেম মানে কি একটা, তাই তো, আর একটা, বোথ অফ দেম উভয়, বোথ অফ দেম বলতে না বুঝে নাই আর নট গোয়িং দেয়ার, তাহলে বোথ অফ দেম আর নট গোয়িং দেয়ার ঠিক না, তাহলে তাদের মধ্যে অ্যাকচুয়ালি কি, তাদের মধ্যে কেউ যাচ্ছে না, কিন্তু এখানে বাংলা ভাষায় লিখলে কি দেখো উভয় যাচ্ছে না, না তাদের মধ্যে কেউ যাচ্ছে না, এটা যখন আসবে তাহলে লেখো না neither of them, neither বা neither of them। যখন neither বা neither লিখলে তখনই এটা নেগেটিভ, তাহলে নট আসবে না, যখনই লিখলে দেখো neither of them, তার মানে এও না এও না, তার মানে সিঙ্গুলার, তাই নাকি? তাহলে neither of them is going there। দেখো কি সুন্দর ভুলটা ছিল, তাহলে both of them উভয় আর going there, not going there। যদি both of them আর going there ছিল অসুবিধা ছিল না, নট দিয়ে যত মানে গন্ডগোলের সূত্রপাত করেছে, তাহলে both of them are not going there, উভয়ই সেখানে যাচ্ছে না, তার মানে অ্যাকচুয়ালি তো কেউ সেখানে যাচ্ছে না, তাহলে কেউ, তার জন্য আমাকে কি লিখতে হলো neither of them। এই neither যখনই লিখলে neither of them, তাহলে কেউই না, তার জন্য এখানে তোমাকে সিঙ্গুলার রাখতে হবে, তাহলে neither of them is going there, কোনো অসুবিধা থাকলে বলবে কিন্তু। আচ্ছা এবার দেখছি both of you ঠিক আছে, পরেরটা লিখি, হ্যাঁ both you as well as my brother, both you as well as my brother, তাহলে কি লিখলাম both you as well as my brother are going to attend, আর
আর গোয়িং আর কিছু লিখবে না, ওটা দরকার নেই, গ্রামার ওখানে দরকার নেই। তাহলে বোথ ইউ অ্যাজ ওয়েল অ্যাজ মাই ব্রাদার, এই অ্যাজ ওয়েল অ্যাজ নিয়ে কিছুটা আলোচনা করবে। মনে রাখবে অ্যাজ ওয়েল অ্যাজ আর অ্যান্ড দুটোরই অর্থ এবং বা ও, দুটোরই অর্থ এবং বা ও। এবার প্রশ্ন হলো অ্যাজ ওয়েল অ্যাজ বসালে গ্রামারটা কি করব, আর অ্যান্ড অ্যাকচুয়ালি মানে কি বলে ওটা, ভার্ব নিয়ে কাজ করতে হবে। তো দেখো অ্যাজ ওয়েল অ্যাজ যখন বসবে, ভালো হবে, অ্যাজ ওয়েল অ্যাজ যখন বসবে তখন যেটা ভার্ব সেটি বা ভার্বটি প্রথম সাবজেক্ট অনুযায়ী হবে, প্রথম সাবজেক্ট অনুযায়ী হবে, এটা হলো কথা। এখানে সে নিয়ে কথা বলবো না, এই নিয়ে কিছু আলাদা কথা আছে। আমি অ্যাজ ওয়েল অ্যাজ এর যেটা ব্যবহার সেটা দেখাবার চেষ্টা করছি। তাহলে ভার্বটি প্রথম সাবজেক্ট অনুসারে হবে, কিন্তু অ্যান্ড দিলে ভার্ব সর্বদাই সর্বদাই কি হবে, বহু বচন হবে, এটা মনে রাখবে। তাহলে অ্যাজ ওয়েল অ্যাজ এবং অ্যান্ড এই দুটোর কাজ হচ্ছে কি, অ্যাজ ওয়েল অ্যাজ যেখানে যুক্ত করব দুটো সাবজেক্ট বা তার বেশি সাবজেক্টকে, তখন কি হবে, তখন অ্যাজ ওয়েল অ্যাজ প্রথম যেটা সাবজেক্ট সেই অনুযায়ী ভার্বকে নেবে। কিন্তু অ্যান্ডও যখন দুই বা ততোধিক সাবজেক্ট যোগ করছো তুমি, তখন অ্যান্ড সর্বদা বহু বচনকে নেবে। ক্লিয়ার তুমি? কিন্তু এখানে যেটা তোমাকে বোঝাবা দেখো, বোথ অফ ইউ এ কথাটা লিখবে না, লিখলেও কি করে লিখবে না। তাহলে বোথ অফ নেই, বোথ ইউ আছে। তাহলে এখানে কি করবো দেখো, এখানে একটা কাজ করবো, দেখো এখানে অ্যান্ড ঢুকেছি, তাই তো অ্যান্ড দিয়েছি, কোনো অসুবিধা নেই। তাহলে এই যে অ্যাজ ওয়েল অ্যাজ আছে না, অ্যাজ ওয়েল অ্যাজটাকে উঠিয়ে দাও, উঠিয়ে অ্যান্ড করে দাও। কারণটা হচ্ছে দেখো, বোথ, এই বোথের সাথে তো অ্যান্ড যুক্ত হয়, তাই নয় কি, অ্যান্ড যুক্ত হয় বোথের সাথে অ্যান্ড, বোথ রাম অ্যান্ড রাবণ। তাহলে বোথের সাথে অ্যান্ড, এখানে আমার অ্যান্ড ছিল না, ছিল অ্যাজ ওয়েল অ্যাজ। তাই যেহেতু এখানে বোথ আছে সেই কারণে এখানে অ্যান্ড ঠুকলাম, আর যেহেতু অ্যান্ড ঠুকলাম সেহেতু এখানে কি করলাম, আর দিয়ে কাজ সারলাম বা বহুবচন করলাম। কোনো অসুবিধা থাকলে বলো। নেক্সট, সিরিয়াল নিয়ে একটু ঝামেলা চলছে, ঠিক আছে। অনেকেই অবশ্যই প্রশ্নগুলো নিঃসন্দেহে খুব সুন্দর প্রশ্ন, যে অনেকেই প্রশ্ন করেছে সিরিয়াল নিয়ে দু একজন বলছে। দেখো সেসব বিষয়ে তো কোনো কি বলবো, অথরিটি যা উত্তর দেবে সেটা আমরা দিতে পারি না, এটা হলো বাস্তবতা। হ্যাঁ, ইউটিউবে এখন অনেকেই যারা পড়ান, বড় বড় আন্দোলন করছেন, তারা ভালো, নো ডাউট। আর আমরা হলাম অতি সামান্য। তার জন্য আমরা আন্দোলনটা অন্যভাবে করি। আমরা মনে করি যে বাচ্চাকে চাকরি পেতেই হবে, তার জন্য আমি কিন্তু ক্লাস কন্টিনিউ রাখি, যাতে তুমি প্র্যাকটিস থেকে পিছিয়ে না পড়ো। পরীক্ষা হচ্ছে না, ঠিক আছে, সেন্টারে গোলমাল হচ্ছে, সব ঠিক আছে, কিন্তু দেখো যারা তোমরা অত্যন্ত ছোট, যাদের সামনে বিশাল ঋণ পড়ে রয়েছে, তারা আন্দোলন করো, যাই করো, নিজের পড়া থেকে ডিটাচ হয়েও না, হলে অসুবিধা আছে। রাজ্য সরকারের চাকরি বিজ্ঞপ্তি বেরোচ্ছে না, ঠিক আছে, কিন্তু ওয়ান ইয়ার আমি বারবার বলি, 1 year টাইমের মধ্যে পরীক্ষা, এই দেখো পরীক্ষা নেওয়া
রেজাল্ট আউট আর অ্যাপয়েন্টমেন্ট মানে নিয়োগ, মানে হলো পরীক্ষা টু নিয়োগ, তাই তো? পরীক্ষা টু নিয়োগ। 1 বছরের মধ্যে যদি চাও, পরীক্ষাতে নিয়োগ যদি 1 বছরের মধ্যে চাও, তাহলে কিন্তু বেশ কয়েকটা পরীক্ষা আছে। আমি সবসময় বলি একটু বেশি খাটতে হবে এবং নিজেকে টোটালি প্রিপেয়ার্ড করতে হবে। এটা মাইন্ডসেটের ব্যাপার যে উইদিন 1 ইয়ার অথবা ফার্স্ট চান্সেই আমি ক্র্যাক করব। আজকে সকালে এক গার্জেন এসেছিলেন, তা ইউপিএসসির জন্য মেনলি, তার সন্তানকে হয়তো আমার কাছে কোচিং করাবে। তা বলছে স্যার অনেকে তো ফার্স্টেই ক্র্যাক করে। আমি হ্যাঁ, ব্যাংকে, এসএসসিতে, ডাব্লিউবিসিএসে, ইউপিএসসিতে এরকম একটা পার্সেন্টেজ থাকে প্রথমবারই ক্র্যাক করে। আমি বললাম না, আপনার সন্তানও প্রথমবারে ক্র্যাক করতে পারে, কোনো প্রবলেম নেই। তা একটু মানে অবাক হয়ে বললো স্যার এত কঠিন পরীক্ষা একবারে? আমি ডেফিনেটলি যারা ফার্স্ট অ্যাটেম্পটেই, কোনো ফার্স্ট বারে বা প্রথম চান্সেই ক্র্যাক করছে, মনে রাখবে বিগত 2 থেকে 3 বছর তারা কনস্ট্যান্ট প্র্যাকটিস করেছে। তার মানে 2 থেকে 3 বছর যদি তুমি খুব ভালোভাবে খাটো, ভালোভাবে শুনবে, 2 থেকে 3 বছর খুব ভালোভাবে খাটার পরে তুমি যদি পরীক্ষায় বসো, তাহলে তুমি ফার্স্ট চান্সেই ক্র্যাক করবে। কিন্তু আমাদের মধ্যে দেখা যায় কি, কোচিংয়ে ঢুকলাম, 2 মাসের মধ্যেই পরীক্ষা আছে, পরীক্ষায় বসে গেলাম। মাস্টারমশাইরাও যথেষ্ট বলেন পরীক্ষায় বসে যাও, পরীক্ষায় বসে যাও, পরীক্ষায় বসে যাও। আরে বাবা, আমি যদি কোর্স কমপ্লিট না করি, আমি যদি অন্তত 2 থেকে 5 বার রিভিশন না করি, তাহলে যাওয়া উচিত না। তাই তুমি বলবে যে আপনি কি করে বলছেন তাহলে সিডি গ্রুপকে 45 দিনের কোর্স? দেখো 45 দিনে 180টা ক্লাস, তাই নিঃসন্দেহে রেগুলার ক্লাস যেভাবে হয় এই ক্লাসটা সেভাবে হবে না, এটাই স্বাভাবিক। তাহলে 1 থেকে 1.5 বছরের যেটা খাটনি, 1 থেকে 1.5 বছরের যেটা খাটনি, সেটা যদি তুমি আগামী 45 থেকে 60 দিনে করতে পারো, তাতে একই ব্যাপার। একই ব্যাপার। যে বাচ্চা 21 মাস খাটছে, সে বাচ্চাটা দিনে হয়তো 3 থেকে 4 ঘন্টা বা 5 ঘন্টা করে পড়ছে। কিন্তু যে বাচ্চাটা 45 দিনের মধ্যে পরীক্ষায় নিজেকে প্রস্তুত করতে যায়, তাকে 12 থেকে 14 ঘন্টা পড়তে হবে, 12 থেকে 14 ঘন্টা স্টাডি করতে হবে, বাস। সম্পূর্ণ মাইন্ড গেম। যে মাইন্ড গেমে পটু সে পারবে, আর এলেবেলে ছেলে মেয়ে পারবে না। তো যে আড্ডা দেবো, এই কাজ করব, মোবাইল ঘাঁটবো, সোশ্যাল মিডিয়া করব, এখানে ওখানে একটু বকটানি দেবো, হবে না। 45 দিন পর যদি আমার পরীক্ষা থাকে, তাহলে আমাকে সব কিছু থেকে নিজেকে সরিয়ে নিতে হবে। হয়তো এরকমও হবে যে আমি বাড়ি থেকেই বেরোবো না, সারাক্ষণ পড়াতে থাকবো। এখন তো খাওয়া দাওয়া আর পায়খানা বাথরুম ছাড়া বের হব না, এরকম ডেডিকেশন থাকতে হবে। এই না চাকরি পরীক্ষায় পাস করব আর পদ্ধতি নেব ধরি মাছ না ছুঁই পানি, তা হয় না। ওকে, তাহলে বিগত 2 থেকে 3 বছর খেটেছে তারা, তারপর তার মানে কি 2 থেকে 3 বছর খাটার পরে রেগুলার বেসে, তার মানে দেখো হয়তো 1.5 বছরে সে কোর্স শেষ করেছে, আগামী 6 মাসে সে আরও 4-5 বার করে রিভিশন করেছে, মোটামুটি 1টা বছর পুনরায় রাইটিং প্র্যাকটিস করেছে, মক টেস্ট দিয়েছে, তাহলে তাকে আর আটকাবে? দেখো। ওকে, নেক্সট। পড়ালেখা করে চাকরি পাওয়াটা কঠিন, চাকরি পাওয়ার পথটা অত্যন্ত সোজা, অত্যন্ত সোজা। কিন্তু এই সোজা পথ ক্রস করতে গিয়ে আমরা অনেকে একটু হাবুডুবু খাই।
I knew the town hall. I knew the town hall. Hey, stop. I knew the town hall. কই গেল? So I advised him. So I advised him where to go. Where to go. CGL 2016. তাহলে এবার কথা হচ্ছে এখানে ভুলটা কোথায় আছে? না ভুল নেই। এখানে ভুলটা কোথায় আছে? না ভুল নেই, তোমাকে বের করতে হবে। লেখা আছে আই নো দি টাউন হল, সো আই সোটা এসটা ছোটা যেত, সো আই অ্যাডভাইজড হিম হোয়ার টু গো। হোয়ার টু গো, কোনো ভুল আছে? কোনো ভুল আছে কিনা বলো? একটু ভাবো, তারপর আমি দেখছি, একটু ভাবো। আজকে নেট মারাত্মক ডিস্টার্ব করছে গো। ডিস্টার্ব কাকে বলে? চেষ্টা করো বসতে না। খুঁজে পাচ্ছ না? ভুলটা আছে কোথায়? দেখো, আই নিউ দি টাউন হল, কোনো প্রবলেম নেই। সো তাই I advise him where to go. Where to go. সমস্যাটা আছে এইখানে। সমস্যাটা আছে এইখানে। এক মিনিট দাঁড়াও, এক মিনিট দাঁড়িয়ে একটু। এক মিনিট প্লিজ। তাহলে সমস্যাটা কোথায় আছে? দেখো, ভয় পাওয়ার কোনো কিছু নেই। হ্যাঁ, যা, ভয় পাওয়ার কোনো কিছু নেই। দেখো, আমরা শিখেছি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ডট 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 প্লাস অবজেক্ট, এরকম। এই নিয়মটা এখানে ভুল করেছে, তাই তো? খুব ভালো হয়ে গেল। ADVICE আর ADVIS, এই দুটোর মধ্যে কিছু পার্থক্য রয়েছে। কিছু পার্থক্য রয়েছে। দেখো, আমরা জানি ভার্বের সাথেই ইডি যুক্ত হয়। তুমি বলে স্যার অ্যাডভাইসড আছে ADVICED, মনে রাখবে ADVICE এটা হচ্ছে নাউন। এটা কি? এটা নাউন। এবং ADVISE এটা হচ্ছে ভার্ব। আমরা দেখো ভুল করে সো আই অ্যাডভাইস, এটা নাউন ছিল, নাউনের সাথে ইডি ঠুকে দিয়েছো। নাউনের সাথে ইডি ঠুকে দিয়ে সর্বনাশটা করে বসে আছো। তাহলে এখানে ADVICED হবে না, এটা কি হবে? ADVISED। ক্লিয়ার? তাহলে এসএসসি কি করলো? এসএসসি কেন? মানে এসএসসি তো বটে, এই কারণে বলি ইংরেজিটা এসএসসি এবং ব্যাংকিং সার্ভিসের মতো করতে হয়। কেন? এরা তিনটে বিষয়, দেখো তিনটে বিষয় আমি বলছি, ম্যাথস, ইংলিশ অ্যান্ড জিআই। এই তিনটে বিষয়ে মারাত্মক স্ট্যান্ডার্ড প্রশ্ন হয়। কে কে করে? সিজিএল করে এবং ব্যাংক করে। তার জন্য বারবার বলি যে ম্যাথস, ইংলিশ এবং জিআই লক্ষ্য রাখতে হবে সিজিএল আর ব্যাংক, সেই অনুযায়ী প্র্যাকটিস করতে হবে। এবং আমি আমার ক্লাসে এভাবে করে যথেষ্ট সুবিধাও পাই। সুবিধা এই অর্থে যে বাচ্চারা অনায়াসে ক্র্যাক করতে পারে। এবং জেনারেল স্টাডিজ অত্যন্ত ডেপথ নিয়ে পড়তে হবে, অত্যন্ত। জেনারেল স্টাডিজ ইভেন দেখো যারা ইউপিএসসি পরীক্ষা দেয়, ইউপিএসসি পরীক্ষা যারা দেয় তাদের কাছেও কিন্তু জেনারেল স্টাডিজটা একদম
কাকে বলে জোম ভিত্তিক। এবং জেনারেল স্টাডিকে কায়দা করা কিন্তু কথার কথা নয়, কথার কথা নয়। তাই যে জেনারেল স্টাডিটাকেও অত্যন্ত ব্যাখ্যামূলকভাবে পড়তে হয়, অত্যন্ত ডিপ রুটেড স্টাডি করতে হয়। এর জন্য আমি বলি, বা আমার এখানে যেটা করায় সেটা হচ্ছে, যখন আমি জেনারেল স্টাডিজ পেপার পড়াই সেটা কিন্তু সিভিল সার্ভিসের মতো করানো হয়। ফলত তার কি বলবো, ব্যাপ্তিটা অনেক বাড়ে, সে উত্তরও করে আসতে পারে। আর জেনারেল স্টাডিজে তোমার 100% করা করে মতো, ইভেন ইউপিএসসি যারা দেয় তারা পারে না। হ্যাঁ, ওকে, বুঝলাম। অনেকে জিজ্ঞাসা করে যে ইউপিএসসি কোর্স এখানে, ইউপিএসসি অ্যান্ড ডাব্লিউবিসিএস, ইউপিএসসি এবং ডাব্লিউবিসিএস দুটো এখানে হয়, এটা কথা ক্লিয়ার করে রাখি। ইউপিএসসি অ্যান্ড ডাব্লিউবিসিএস, তাই তো, দুটোর জন্য আমাদের 21 মাসের কোর্স, 21 মাসের কোর্স। এই 21 মাসের কোর্স এছাড়া অন্যান্য কোর্সও কিন্তু এই 21 মাসের অন্যান্য, কিন্তু আমি এটা কি করে করি, যে কোনো কোর্সের 6 মাস বেসিক বা কনসেপ্ট, এই কনসেপ্ট বোঝাতে গিয়ে অনেকটা সিলেবাস টেনে নেওয়া হয়। নেক্সট 12 মাস সিলেবাস অ্যান্ড রিভিশন, আর ফাইনাল 3 মাস মক টেস্ট। কারণটা হলো, দেখো, প্রিপারেশন দীর্ঘায়িত করে লাভ নেই। প্রিপারেশন দীর্ঘায়িত হলে তোমার কিন্তু সাফল্যের সম্ভাবনা কমে যাবে, এক। দ্বিতীয়, যে হারে কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, প্রতি পরীক্ষায় চেঞ্জ হচ্ছে যে হারে, তাহলে সেখানে যদি তুমি ডিলে করো, তোমার প্রিপারেশনটা যদি ডিলেড হয়, তাহলে ওই প্রস্তুতির ক্ষেত্রেও কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন থেকে যাবে। সাপ্তাহিক ক্লাস, উইকলি ক্লাস 4 ডেজ, উইকলি ক্লাস 4 ডেজ করা হয়। এবং মনে রাখবে, এখানে স্টুডেন্ট পার ব্যাচ 10 জনের বেশি স্টুডেন্ট নেওয়া হয় না। আমরা যখন সিজিএল অথবা সিএইচএসএল অথবা সিপিও অথবা এমটিএস অথবা আইবিপিএস, আমরা হয় করানো হয় এগুলো, হ্যাঁ, আইবিপিএস, আরআরবি, এসবিআই, অথবা ওয়েস্ট বেঙ্গলে যখন আসছি তখন ডাব্লিউবিপিএসসি, সবকটাই কিন্তু এই 21 মাসের ডিউরেশন। ওইসব পরীক্ষাতেও টোটাল, এইসব পরীক্ষাতে টোটাল কোর্সটা করানো হয়। এখানে কিন্তু প্রিলিমিনারি আর মেন্সের জেনারেল স্টাডিজ অথবা কম্পালসারি পেপার করানো হয়, এখানে পুরোপুরি। সেখানে 6 মাস, 12 মাস, 3 মাসে, মানে টোটাল প্রিপারেশনটা তোমাকে করানো হবে, তুমি যদি ঠিক মতো করতে পারো। আর টিউশন ফি, যেটা এখানেও টিউশন ফি সেই একই 1999 সাল থেকে যে পদ্ধতি, আমরা মান্থলি টিউশন ফি চার্জ করি। এরম না যে 6 মাস, 8 মাস, 10 মাস, 21 মাসের কোর্স ইউ হ্যাভ টু পে উইন 3টে ইনস্টলমেন্ট, না, বাচ্চা না, আমরা টোটালটাই এভাবে করে মান্থলি টিউশন ফি নিয়ে। সুতরাং যারা মনে করছো যে সম্পূর্ণ আটপৌরে পরিবেশে কোনো জৌলুস ছাড়া নিজের পরীক্ষাকে একদম বজ্র কঠিন প্রিপারেশনে নিয়ে যাবে, তারা স্বাগত, হলো। ওকে, নেক্সট, তাহলে এটা ক্লিয়ার হলো। নেক্সট করাচ্ছি, এটা প্রায় দেয়। দি ম্যানেজমেন্ট কমিটি ওয়াজ ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন। দি ম্যানেজমেন্ট কমিটি, বুঝে গেল, was divided লিখেছিল না, divided in their opinion.
তাহলে ভুলটা দি ম্যানেজমেন্ট কমিটি ওয়াজ ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন। দেখতে খুব সুন্দর লাগছে এবং দেখতে মনে হচ্ছে কোনো ভুল নেই, কোনো ভুল নেই। কিন্তু খুব সাবধানে যদি দেখো, খুব সাবধানে যদি দেখো, অবশ্যই এর মধ্যে ভুল আছে এবং ভুলটা মারাত্মক আছে। তুই বলবে কেন স্যার, ম্যানেজমেন্ট কমিটি কালেক্টিভ নাউন, তার জন্য ওয়াজ লিখেছি, ঠিকই তো লিখেছি। তুই বলবে ঠিকই লিখেছে, না ঠিক লেখনি, ঠিক লেখনি। যদি এই ডিভাইড শব্দটা যত নষ্টের গোড়া, বা এই ডিভাইড শব্দের জন্য পুরোপুরি প্যাটার্নটাই আমাকে চেঞ্জ করতে হবে, পুরোপুরি প্যাটার্নটা। দি ম্যানেজমেন্ট কমিটি ওয়াজ, ঠিক আছে ঠিক আছে, কিন্তু যখনই বললো ডিভাইডেড, যখনই ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন, তাহলে এই ছিল ম্যানেজমেন্ট কমিটি, কিন্তু এদের মধ্যে যখন একক মত, কোনো প্রবলেম নেই, কিন্তু যখন ভিন্ন মত হলো, যখন ভিন্ন মত, তাহলে ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন, তাদের ডিভাইড, তার মানে এইটাই একটা গোষ্ঠী হয়তো হ্যাঁ গোষ্ঠী হলো, একটা গোষ্ঠী হয়তো না গোষ্ঠী। তাহলে অটোমেটিক্যালি এই কমিটিটায় ব্রেক হয়ে দুটো কমিটি হয়ে গেল না, দুটো কমিটি হয়ে গেল, তখন আর কালেকটিভ নাউনটা থাকলো না। তার জন্য যেহেতু দুটো ভাগ হয়ে গেল, তাই দি ম্যানেজমেন্ট কমিটি ওয়াজ আর হবে না, এখানে হবে ওয়্যার, এখানে হবে ওয়্যার। ক্লিয়ার? কালেকটিভ নাউনে ওয়াজ হয়, কিন্তু এখানে দেখলাম ঠিক আছে মানলাম, কিন্তু এখানে ডিভাইড হয়ে গেছে তাদের মতে, তাদের যখন মতে আলাদা হয়ে গেছে, তাহলে অবভিয়াসলি তারা আর এক মতে নেই। যেহেতু তারা আর এক মতে নেই, আমাকে তাহলে ভার্বটা আনতে হবে। তাই ভার্বটা এখানে ওয়াজ যেটা ছিল, ওয়াজটাকে আমাকে নষ্ট করে দিতে হবে, ওয়্যারটা আসবে। ক্লিয়ার? আমি এটাও সিজিএল এসেছিল, বুঝছে? দাঁড়াও 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 একটু, ওকে নেক্সট। কালকে চক নিয়ে ঠকে গেছি, জানো তো, চকটা পাথরের চক হয়ে গেছে। কোথায় গেল? হ্যাঁ, দি অফিসার gave, the officer gave as much information as much information which we needed, এটাও সিজিএল 16, সবকটা সিজিএল, এটাও সিজিএল 16, মারাত্মক সুন্দর। ভুলটা কোথায় আছে একটু খুঁজে বার করবার চেষ্টা করো, খুব সুন্দর দিয়েছে। বলছে দি অফিসার, ভালো হয় না, দি অফিসার gave us much information which we needed। দেখে মনে হচ্ছে ভুল নেই, এখানে একটা কনসেপ্ট আছে, নাউনের কনসেপ্ট। দেখো, এবার আমরা বড় হয়ে গেলে অনেকে বুঝতে পারি নাউন কোনটা। মনে রাখতে হবে TION, SION, MENT, SS, ES এইগুলো যদি থাকে তাহলে নাউন। তাহলে এইগুলোর মধ্যে ধরতে পেলাম কোথায়? ঘুরতে আসলাম এইখানে। তাহলে যখন বলা হচ্ছে ইনফরমেশন, সেটা নাউন মনে রাখবে। এই যে নাউন কথাটা বলছি, এই বাক্যে রিলেটেড নাউন দুটো, একটা কাউন্টেবল নাউন
যেটা আমরা গুনতে পারি, আর একটা হচ্ছে আনকাউন্টেবল। একটা হচ্ছে আনকাউন্টেবল, যেটা গোনা যায় না। তা আনকাউন্টেবল নাউনের তিনটে চরিত্র আছে। নাম্বার ওয়ান, প্লুরাল ফর্ম হবে না। যদি প্লুরাল ফর্ম না হয় তাহলে এস যুক্ত হবে না, প্রথম। দু নম্বর, আনকাউন্টেবল নাউনের আগে ইনডেফিনাইট আর্টিকেল এ বা অ্যান বুঝবে না। কেন? এ বা অ্যান যদি আমি বসাই, এ বা যদি অ্যান বসাই, তাহলে অটোমেটিক্যালি সেটা কাউন্ট হয়ে যাচ্ছে। আ ম্যান, একজন মানুষ। অ্যান অ্যাপল, একটা আপেল। কাউন্ট, তাহলে বুঝবে না, দিয়ে বসতে পারে। এবং 3 নাম্বার, মেনি হবে না। কেন? মেনি অলসো কাউন্টেবল, মেনি কাউন্টেবল। যেহেতু মেনি কাউন্টেবল, তাই এখানে মেনি আসবে না। তাহলে কি আসবে? মাছ আসবে। মেনির দরকার নেই, মেনির বদলে মাছ আসবে। তুমি এখন বলে মাস্টারমশাই ঠিকই তো আছে, মাছই তো লেখা আছে। হ্যাঁ, মাছই লেখা আছে, কে বলবে ভুল আছে? কিন্তু লক্ষ্য করো আনকাউন্টেবল নাউন তো প্লুরাল ফর্ম হবে না, তাহলে এস আসবে না। এইখানে দেখো এস টুকে রেখে দিয়েছে, তাহলে এই এসটা বাদ যাবে। তাহলে কি হবে? দি অফিসার গেভ আস মাচ ইনফরমেশন, নট ইনফরমেশন। ইনফরমেশনস নয়, ইনফরমেশন। হুইচ উই নিডেড, যেটা আমাদের প্রয়োজন ছিল। ক্লিয়ার টনি? ঠিক আছে। বলতো এটা দেখো, এটা দেখো ভালোভাবে। তাহলে কি হবে? দি অফিসার গেভ আস মাচ ইনফরমেশন হুইচ উই নিডেড। ক্লিয়ার? যেগুলো করানো হচ্ছে খুব ভালো হবে, খুব ভালোভাবে ফলো করবে। এবং এইগুলো যদি খুব ভালোভাবে ফলো করো, তাহলে তোমাকে আমি একটা কথা বলতে পারি, পরীক্ষাতে কিন্তু এইগুলো থেকেও পাবে। এইগুলো থেকে পাবে বলে আমি এ কথা বলছি না যে যেইগুলো আছে সেইগুলোই এই টাইপের। এর জন্য কনসেপ্ট শিখতে হয়, মুখস্থ করে কাজ হয় না, বিশেষ করে চাকরি পরীক্ষাতে। এবার আমাদের ছোটবেলা থেকে এমন অভ্যাস হয়েছে ইদানিং কালে, মানে বিগত 15-17 বছর ধরে, আর ইদানিং তো আরো বেশি, করোনার পরে আরো বেশি। আমরা গ্র্যাজুয়েশন করছি, আমরা এইচএস করছি, আমরা মাধ্যমিক করি। ম্যাক্সিমাম ছেলেমেয়েরা কিন্তু আমরা যে সৎ উপায়ে আমার মাধ্যমিক উচ্চমাধ্যমিক বিএ পাস করা উচিত ছিল, আমরা করছি না। আমি বলছি না যে আমরা নোট করছি, সরি আমরা টুকছি, সে কথা বলছি না। আমরা টোটালি এমসিকিউতে এত বেশি মোটিভেটেড যে আমরা খালি এমসিকিউ করে যাচ্ছি। কিন্তু এমসিকিউ করার পিছনে এই যুক্তি ছিল না। সরকার যারা এই পরীক্ষা প্রবর্তন করেন, তাদের মত ছিল বাচ্চাটা বিটুইন দি লাইন্স অ্যান্ড বিটুইন দি ওয়ার্ডস পড়বে, তাহলে তার কনসেপ্টটা যাতে আরো গ্রো হয়। কিন্তু উল্টোটা হয়ে গেল। বাচ্চারা এমসিকিউ প্রশ্ন পড়তে শুরু করলো, এবং বাচ্চারা এই এমসিকিউ প্রশ্ন পড়ার জন্য, অত্যন্ত দুঃখজনক কথা, এইচএস লেভেলেও অনেক বাচ্চা আছে যারা টেক্সট বই কেনে না, যারা টেক্সট বই সামর্থ্য থাকলেও কিনছে না। অনেকে রয়েছে। আরো অবাক হচ্ছে, ধরো আমি কম্পিটিটিভ পরীক্ষার পাশাপাশি অবশ্যই ছোট ক্লাসে পড়াই, জোর জার করে 5-6 অনেকে ঢুকে যায়, আর 7-8 থেকে তো পড়ে। কিছু বাচ্চা আছে ক্লাস 10-এর, তারা কিন্তু 9-এ কোথায় পড়তে যাচ্ছে আই ডোন্ট নো, এবং আমি ইন্টারেস্টেড না। 9-এ তার টেক্সট বই কেনেন, কি কিনেছে? রেফারেন্স বই কিনেছে। তার রেফারেন্স বই কাকে বলে? রেফারেন্স বই হলো, দেখো, উত্তরপত্র বই না। ধরো আমরা
প্রভাতাংশুর মাইতির বই ইতিহাস পড়েছি, জয়দেব সরকেলের ইকোনমিক্স পড়েছি, অনাদি কুমার মহাপাত্রের পলিটিক্যাল সায়েন্স পড়েছি। এবার দেখা যাচ্ছে তুমি অনাদি মহাপাত্র রাখলে, তার পাশে অন্য একটা টেক্সট বই রাখলে, দ্যাট ইজ রেফারেন্স। জয়দেব সরকেলের বই দেখে ইকোনমিক্স পড়ছি আমরা, পাশে অন্য একটা টেক্সট বই রেখেছি, দ্যাট ইজ রেফারেন্স, মানে সেকেন্ড বইটাকে। কিন্তু এখন পুরোপুরি সংজ্ঞাটাই চেঞ্জ করে দিয়েছে, সহায়িকা বড় হয়ে গেছে রেফারেন্স। তা সহায়িকা আমি খারাপ বলছি না, কিন্তু ব্যাপারটা হলো সহায়িকাতে খালি এমসিকিউর জন্য যদি তুমি সহায়িকা পড়ো, অত্যন্ত আত্মঘাতী প্রিপারেশন হচ্ছে। অবশ্যই বলবো একটু কষ্ট হবে, তোমার শিক্ষক মহাশয় সাপোর্ট করবেন অবশ্যই। তুমি টেক্সট ওরিয়েন্টেড স্টাডি পড়ো, টেক্সট ওরিয়েন্টেড স্টাডি করো, তুমি নিজে নোটস তৈরি করো, নিজে নোটস লেখো, স্যারকে দিয়ে বা দিদিমণিকে দিয়ে সেটা ঠিক করে নাও। মাস্টারমশাইরা অত্যন্ত খুশি হবেন যে তুমি খাটছ। পাশাপাশি তোমার নিজের চেতনা বৃদ্ধি হবে পড়ালেখার প্রতি, এবং এটা তোমার স্কুল কলেজেই যে ভালো রেজাল্ট করাবে তা না, তার পাশাপাশি মেন যখন আমাদের পড়ালেখাটা অ্যাপ্লিকেশন প্রয়োজন পড়ে, দ্যাটস মিন চাকরি পরীক্ষাতে তোমাকে অনেক গুণ এগিয়ে রাখবে, অনেক গুণ এগিয়ে রাখবে। কিন্তু খালি ওই এমসিকিউ ধান্দা করে পড়ে যাবো, এটা কিন্তু অত্যন্ত আত্মঘাতী প্রিপারেশন বলে জাস্ট আই থিঙ্ক। অনেকে আমার মত স্বীকার নাও করতে পারে, অনেকে নাও স্বীকার করতে পারে, ঠিক আছে, পরে কথা বলবো, তাই মনে থাকবে। ঠিক আছে। আমাদের মধ্যে আমাদের পশ্চিমবাংলার কথা বলবো, আমি যেহেতু পশ্চিমবাংলায় থাকি। পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থা, মানে শিক্ষা ব্যবস্থা না, মানে যে সিলেবাস, সেটা কিন্তু খারাপ না, খারাপ না, যথেষ্ট উন্নত, যথেষ্ট উন্নত। কিন্তু একটা স্ট্র্যাটেজিতে গন্ডগোল। আমার কাছে বহু এমন ছেলে আছে, মেয়ে আছে, অবশ্য অনলাইনের দৌলতে দিল্লি থেকেও পড়ে, গুজরাটে রয়েছে, দক্ষিণ ভারতে একটু কম, দক্ষিণ ভারতের রয়েছে। তা তাদের গার্জেনদের একটা খুব সুন্দর জিনিস দেখা যায়, আফটার ক্লাস 10 পাশের পরে গার্জেনরা কিন্তু জিজ্ঞাসা করে, স্যার আপ ক্যা করনা হ্যায়, কি করে চাকরিটা পাওয়া যাবে, তাড়াতাড়ি চাকরি পাওয়া যাবে। সত্যি কথা হলে বিহার, কেরল, হরিয়ানা, এইসব বাচ্চাদের মধ্যে এই জিনিসটা অত্যন্ত বেশি দেখতে পাই, যেহেতু এই জিনিসটা অত্যন্ত বেশি ভালো লাগে। কিন্তু আমার পশ্চিমবঙ্গে একটা আলাদা জিনিস দেখি। কি জিনিস দেখি পশ্চিমবঙ্গে? কি দেখি? মাধ্যমিকের পরে উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশনের মাস্টার ডিগ্রি, তারপরে চাকরি। ইভেন কিছু বাচ্চার গার্জেন এসে এটাও বলে, স্যার গ্র্যাজুয়েশনের সাথে বা উচ্চ মাধ্যমিকের সাথে যদি চাকরি পরীক্ষা করা তাহলে তো পড়াটা গন্ডগোল হবে। তা বুঝিয়েও বোঝাতে আমি পারি না অনেক ক্ষেত্রেই যে চাকরি পরীক্ষা মানে অ্যাডভান্স লেভেল, এবং চাকরি পরীক্ষা মানে ক্লাস 6 to 12। তার মানে তার যে সিলেবাস আছে 11-12 বা গ্র্যাজুয়েশনে, সেটা তো চাকরি সিলেবাস, তাই চাকরির মতো করে পড়বে না কেন? আর দ্বিতীয় কথা, 18 বছর বয়স থেকে যেহেতু চাকরির আমার প্রবেশাধিকার পেয়ে যাচ্ছি, 18 বছরে যদি পাই চাকরি, মানে প্রিপারেশন যদি করি মাধ্যমিক, তাহলে 18 বছর আমি চাকরি ক্র্যাক করতে পারি, এরকম অনেকে পায়। কিন্তু ব্যাপারটা হলো চাকরি পাওয়ার একটা অদম্য নেশা থাকা দরকার। নিজেকে নিজে ধোকা দিয়ে লাভ নেই যে আগে উচ্চারণ করি, গ্র্যাজুয়েশন করি, মাস্টার্স করি, তারপরে না। এই জিনিসটা খারাপ বা আত্মঘাতী, যেটা বিহার, উত্তরপ্রদেশ, হরিয়ানা, কেরল বা দক্ষিণ ভারতে পায় না। ঠিক আছে, কোনো ব্যাপার না। আজকে তাহলে এইটুকুনি রাখলাম, আবার পরে ক্লাস হবে, পরে আরও আলোচনা আছে। যেইটুকুনি বললাম খুব ভালোভাবে দেখে নিও। আর যদি মনে হয় হ্যাঁ ইনফরমেটিভ ক্লাস, তাহলে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করি, সেটা তোমার ব্যাপার। থ্যাংক ইউ, খুব ভালো থাকবে।